ঠান্ডা পড়তে না পড়তেই রোদ ওঠাও যেন একেবারেই বন্ধ হয়ে গেছিল। গত ২ দিন ধরে একটুও রোদ ওঠেনি। আজকে একটু, একটু রোদের দেখা মিলতেই পিকলুর বাবাকে একটা জরুরি কাজে লাগিয়ে দিয়েছি। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? কৃষিরূপ ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বাজে এখন প্রায় সকাল ৮টা মতো হবে। সকাল, সকাল কাজবাজ বাদ দিয়ে পিকলুর বাবাকে অন্য একটা কাজে লাগিয়েছি। সেটা হচ্ছে দেখো, পিছন দিকটায় দড়ি টাঙাতে দিয়েছি। আসলে এখন তো বাড়িতে বাচ্চা-কাচ্চাও বেশি, তাই জামাকাপড়ও বেশি। আর বারে, বারে না ছাদে ওঠাও সম্ভব নয়। বিশেষ করে আমার পুচকু সোনার জামাকাপড়গুলো মেলার জন্যে মানে ও তো বারে, বারে নোংরা করে, হিসি-টিসি করে দেয়। তো সেগুলো বারবার মেলতে যেতে হয়। তো সবসময় তো ছাদে যাওয়াও সম্ভব হয়ে ওঠে না। আর এই পিছনটায় সারাদিন রোদ থাকে যখন রোদ ওঠে। সেই কারণেই ওকে কদিন ধরেই বলছিলাম যে এখানে একটা দড়ি টাঙিয়ে দিতে। সেটাই আর হচ্ছিল না। আজকে তো রীতিমতো জোর করেই কাজে লাগিয়ে দিয়েছি। আর তার সঙ্গে এই যে কদম গাছগুলো কেটে দিয়েছিলাম, সেগুলো বাড়তি ডালপালা আবার বেরিয়েছে। প্লাস এই জায়গাটায় একটু জঙ্গল মতো হয়েছিল, সেগুলোও অনেক দিন ধরে কাটবে, কাটবে করছিল, কিন্তু কিছুতেই কাটা হচ্ছিল না। তো আজকে যখন লেগেইছে তাই ওকে বললাম যে একবারে এদিককার ডালপালাগুলো ঝুড়ে দাও, তাহলে কি হবে, এদিকটায় রোদটা সম্পূর্ণ পাওয়া যাবে। তো ব্যাস সেই কাজেই লেগে পড়েছে। তো যাই হোক, চলো আমিও আমার কাজে লেগে পড়ি। তোমরা কন্টিনিউ সারাদিনের ব্লগটা দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এদিকে সকালবেলার কাজকর্ম মিটিয়ে চা মুড়ি-টুড়ি খেয়ে ওর বাবা চলে গেছিলো বাজার করতে। তো দেখো এখানে চাল বাড়ন্ত ছিল বাড়িতে, তো একেবারে একটা চালের বস্তা নিয়ে এসেছে। সেটাই এখন ও বস্তার প্যাকেটটা আর কি খুলে দিচ্ছে চালটা ঢালবে জন্যে। আর একবারে রান্নার বাজারও নিয়ে এসছে আজকে। মাংস নিয়ে এসেছে আজকে একটু, সেটাই রান্না করব। আসলে আমার সিজারের অপারেশনের পর না সব কিছু আর কি খাওয়া ট্রাই করছি, তবে মাংসটা খেতে একটু ভয়ই লাগছে। ওটা দেখছি পেটের মধ্যে সহ্য হচ্ছে না। এর আগে একদিন খেয়েছিলাম, তো আজকে অনেক দিন পর আবার নিয়ে আসলো। তো দেখা যাক, রান্না করে খাই দাই, তারপরে কি হবে দেখা যাবে। তো মামি এখানে দেখছিল যে এই বস্তার চালটা কি রকম আর কি হয়। এই চালটা না ভীষণই ভালো, ভাতগুলো ভালো হয়, যদিও এটার নাম জানি না। প্যাকেটটায় ব্ল্যাকবেরি লেখা থাকে বস্তাটার মধ্যে। আর মামিরা তো অন্য ধরনের চাল খায়। এবার চালেরও তো অনেক রকম প্রকারভেদ আছে, এবার আমিও তো নাম জানি না। তো সেটাই মামি দেখছিল যে এই চালটা কীরকম, মানে ভাত কেমন হয় জিজ্ঞেস করছিল। তো যাকগে, চালটা দেখো ঢেলে দিয়েছে। আর এই গোটা প্যাকেটটা দিয়ে না আমাদের মোটামুটি ওই ১ মাস মতো চলে যায়। সেটা খাওয়ার উপর নির্ভর করে, লোকজন বেশি থাকলে কম হয়, আর যদি আমরাই শুধু খাই তাহলে অনেক দিন চলে যায়। তো দেখো চালগুলো ঢেলে দিল। এখানে ১ বালতি আর ১ হাঁড়ি চাল হয়েছে। তো কিছু চাল নিচে পড়েছিল, সেটাই ও খুঁটে তুলে দিচ্ছে ভালো করে। এদিক থেকে পিকলুর বাবা কিন্তু একদম এক্সপার্ট বলতে পারো। আমার প্রেগনেন্সি জার্নিতে ও সংসারের মোটামুটি অর্ধেকের বেশি কাজ প্রায় শিখে গেছে। মানে এখন আমার ওপর নির্ভরশীল না থাকলেও ওর হবে, এরকম একটা ব্যাপার। তো যাকগে, ও চাল-টাল ঢেলে দিয়ে আবারও দোকানে চলে যায়। আর আমি এদিকে বসিয়ে দিয়েছিলাম রান্না। ভাত অলরেডি আমার হয়ে গেছে, আর মাংস এনেছে মানেই আমার ডবল খাটনি। কারণ তোমরা তো জানোই পিকলুর দাদু চিকেন খায় না। তো ওনার জন্যে আবার এক্সট্রা করে আমাকে ডিম রান্না করতে হচ্ছে। তো দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। একটাতে ডিম রান্না হচ্ছে আর একটাতে চিকেনটা রান্না করব। আর তার থেকেও বড় কথা, আজকে এক জায়গায় যাওয়ার আছে। তো সেখানেও সময় মতো পৌঁছাতে হবে, যার জন্যে আরও তাড়াহুড়ো করছি। তো সেটা হচ্ছে আজকে আবারও একবার হাসপাতালে যেতে হবে। এবার কেন যেতে হবে সেটাও বলি। সেটা হচ্ছে সামান্য একটুখানি ভুলের জন্যে, মানে বলতে পারো একটুখানি কাজ আছে, কিন্তু যেতেই হবে। অতটা রাস্তা, অতটা সময় নষ্ট করে। আর বুঝতেই পারছো সরকারি হাসপাতালের ব্যাপার, ওখানে যাওয়া মানেই সারাটা দিন নষ্ট, প্লাস অপেক্ষা, লাইন দেওয়া, এরকম একটা ব্যাপার। তো এর মধ্যেই রান্না করতে করতে আবার একবার করে ঘরে ছুটে যাচ্ছি, কারণ পুচকুটাও একটু করে উঠে গেছিলো, ওকে দেখতে যাচ্ছিলাম। তো এইভাবেই আমি কোনো রকম একা হাতে সব কিছু ম্যানেজ করি। রান্না করতে করতে ওকে গিয়ে দৌড়ে একবার দেখে আসলাম। মানে একটু ওঠা ওঠা ভাব হয়েছিল, কেঁদে উঠেছিল। তো আবারও ঘুমটা দিয়ে চলে এসেছি। দিয়ে আবারও রান্নার কাজে লেগে গেলাম আমি। রান্নাটা হয়ে গেলেই চান খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো হাসপাতালের জন্য। না, আজকে ছেলের কোনো কিছু হয়নি, ওকেও দেখাবো না। আজকে আমার কাজ আছে। তো সেটা হচ্ছে আমার কয়েকদিন আগের একটা ভ্লগে তোমাদেরকে বলেইছিলাম যে সেলাই কাটতে গেছিলাম হাসপাতালে। তো সেদিনকেই বাড়িতে এসে দেখি যে একটা সেলাই আবার থেকে গেছে, মানে রেখে দিয়েছে আর কি। কেন রেখেছে সেটা আমাকে আর জানায়নি। মানে আমিও জানি না যে আমার অলরেডি একটা সেলাই আছে। মানে যখন মলম দিতে যাই কাটা জায়গাটায়, তখন
আর কি পিকলুর বাবা এরকম বলে যে সেলাই একটা তো রয়ে গেছে সুতো, তো সেটাকেই এখন কাটতে যেতে হবে। তো ফাইনালি দেখো স্নান খাওয়া দাওয়া সেরে আমরা চলে এসেছি এখানে হাসপাতালে। পিকলুকে সঙ্গে করে নিয়ে আসিনি, ওকে রেখে দিয়েছি। এটা হচ্ছে আমাদের বালুরঘাট ডিস্ট্রিক্ট হসপিটালের আউটডোর। তো এখানেই মাতৃমঙ্গল, মাতৃ ও শিশু সুরক্ষার জায়গা আর কি। তো এখানেই সেলাই টেলাই কাটা হয়, সেটার জন্যই এসেছিলাম। তো ফাইনালি দেখো হয়ে গেছে, বেশিক্ষণের কাজ নয়, মানে 2 মিনিটও লাগেনি সেলাইটা কাটতে, কিন্তু ওই যে এতটা রাস্তা আসা, বসে বসে লাইন দেওয়া, এরকম একটা ব্যাপার। তো যাকগে ফাইনালি যে কাজটা মিটে গেছে এটাই অনেক। আমি জানি না সেলাইটা কেন রেখে দিয়েছিল, আমি এরকম করে বললাম যে এর আগে আমি কাটতে এসেছিলাম কিন্তু একটা সেলাই বাড়ি গিয়ে দেখছি আছে। তো ওনারাই বলল যে অনেক সময় সেলাইয়ের জায়গাটা হয়তো শুকায় না বা কোনো কারণবশত ডাক্তারবাবু রেখে দেয়। তো যাকগে অবশেষে কাটা হয়েছে, এটাই অনেক। ঘুরতে বেরিয়েছি, তাই না মা? করবে না, তুমি সরে যাও বাবা। ওটা বল না, ওটা সুতোর বল। আর শীতের দুপুর মানেই একটু রোদ পোহানো, একটু বসে গল্প, একটু আড্ডা। তো এর ব্যতিক্রম এখন আমাদেরও কিছু নয়। হাসপাতাল থেকে ফিরে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, নিয়ে ওই তো মাঠে বসেছিলাম। ওখানে একটু রোদ ছিল জন্যে। তারপরে আস্তে আস্তে বেলা ডুবতে শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছ আশপাশে কিন্তু কুয়াশা পড়াও শুরু হয়ে গেছে। তো সেই কারণে পুচকাকে নিয়ে আর বাইরে থাকিনি, ওকে ঘরে শুইয়ে দিয়েছিলাম, দিয়ে এখন ঘুমাচ্ছিল। আর এই ছাদে জামা কাপড় মেলা ছিল, এগুলো ওই দড়ি টাঙানোর আগেই দিয়েছিল মেলে, সেগুলোই তুলে দিলাম। 4টে বাজে এখন সবে, আর এত ঠান্ডা পড়ে গেছে বলার কথা নয়, শিশির করে হাওয়া, আর তার মধ্যে এই যে প্রায় কুয়াশা পড়বে পড়বে অবস্থা। জামা কাপড় তো শুকানোর নাম নেই গো। তো জলটা ঝরে গেছে, এখন তো দিনটাই ওরকম, একদিনে তো কাপড় শুকানোই মুশকিল। তো যাই হোক, এগুলোই তুলে নিয়ে গিয়ে নিচে নামিয়ে রাখি, তাছাড়া শিশিরে আরও ভিজে যাবে, আর বাসি জামা কাপড় তো পরতে হয় না শিশিরের। তো পুচকা আবার ঘুমিয়ে গেল, বাইরে বসেছিলাম ওখানে, একটু রোদ ছিল তখন, রোদের মধ্যে বসেছিলাম নিয়ে, আর কোলের মধ্যে ছিল তো ঘুমিয়ে গেছে। তার মধ্যে ঘুরে ঘাড়ে এসছে, ওই ঘুরতে গেছিলাম, সরি ঘুরতে তো যাইনি, হাসপাতালে গেছিলাম। তো ওটাই এখন আমাদের ঘোরা, আমার থেকে বেশি ওটাই এখন ওর ঘোরা, তাছাড়া তো এখন আর বেরোচ্ছি না। ওই 2 দিনই যাওয়া হলো, 2 দিনই গেছি সেলাই কাটতে। তো প্রথম যেদিন গেছিলাম সেদিনকেই হয়ে যেত, তো একটা সেলাই আবার কাঁচা ছিল হয়তো, না কি কারণবশত রেখে দিয়েছিল জানি না, সেদিনকে ডাক্তার আর বলে দেয়নি গো, বাড়ি এসে দেখেছিলাম জন্যে আবার ঘুরে গেছি। তো যাকে সেলাই কাটাকুটি কমপ্লিট, আর আমিও মোটামুটি এখন অনেকটাই সুস্থ আছি, যে দেখতেই পাচ্ছ ছাদে ওঠা শুরু করে দিয়েছি, কারণ না উঠলেও না ভালো লাগে না, অ্যাক্টিভ তো থাকতে হবে তাই না, আর আগের লাইফে তো আবার ফিরে আসতে হবে, কতদিন ওই অসুস্থর মতো পড়ে থাকবো, আর যেহেতু আমি নিজে থেকে পারছি করতে, কেন করব না। তো সেই কারণেই তো ওই যে ঘুরে ঘাড়ে এসছি, গোটা রাস্তা ঘুমাতে ঘুমাতে গেছে, যতক্ষণ হসপিটালে ছিলাম ততক্ষণ ঘুমিয়েছে, বাড়ি এসেও কিছুক্ষণ ঘুমিয়েছিল। যেমনি আমরা খাওয়া দাওয়া করে, মানে আমি যখন ঘুমাতে যাব তখন ওনার ঘুম ভেঙে গেছে, ব্যাস। ওই তো বাচ্চা কাচ্চা তো নিয়মই, মানে দুনিয়ার চিৎকার চেঁচামেচি ধূপ ধাপ যতই শব্দ হোক তখন ঘুম ভাঙে না, যেমনি মা একটু ঘুমাতে যাবে অমনি ঘুম ভেঙে যায়। তো ওরও ব্যতিক্রম কিছু নয়, এই তো ঘুম ভেঙে গেছিলো। তারপর থেকে ওকে নিয়ে, দাঁড়াও নিচে যাই আগে, তো তারপর থেকে ওকে নিয়ে ঘোরাঘুরি করছিলাম, একটু বিছানায় শুইয়ে দিলাম ভালো করে। এখন চলো জামা কাপড়গুলো নিচে রেখে দিই, দিয়ে ঘর বাড়িগুলো একটু হালকা করে ঝাড় দিয়ে নিই, মাজা ঘষার কাজ আর কিছু নেই, রান্নাবাড়ির ঝামেলাও নেই সেরকম। বাবা অন্ধকার চারিদিক, লাইট ফাইট দিয়ে দিয়ে এখনো দিইনি কো, এই যা উঠে গেছে, ও উঠে গেছে দেখছো, শান্তি নেই, একটু বাইরে গেছি উঠে গেছে, উলি বাবুলি পাপা বাবা প্রথমবার দোলনায় উঠেছে, তার রিয়াকশন কি? কোথায় আসলাম কোথায় তাই ভাবছে, দাও কিচ্ছু রাখবে না, কিচ্ছু রাখবে না, কিচ্ছু রাখবে না। হ্যাঁ বাবা যাই, তুমি দোকানে যাও, আমি বাবা দেখি তবে এ হে সবাই চলে গেল, সবাই চলে গেল, সবাই চলে গেল। বাজে এখন প্রায় বিকেল 5:30 কি 6টা মতো হবে। সংসারের সমস্ত কাজকর্ম মিটিয়ে বসেছি এখন ব্যবসার কাজ নিয়ে।
হ্যাঁ, সংসারের কাজকর্মের পাশাপাশি এখন এই হাতের কাজগুলো টুকিটাকি করি। মামি তো এই কাজগুলোতে একদমই এক্সপার্ট, তো আমিও হাতাপাতি করার চেষ্টা করি। আসলে ওই যে একটু শেখার চেষ্টা, যদিও টুকিটাকি করতে পারি আমি, তো বাড়িতে কেউ করে না জন্যে আমারও আর করা হয়ে ওঠে না। তোমরা তো দেখেইছো এই সমস্ত কাজগুলো আমি দোকানে গিয়ে করতাম পিকলুর বাবার সঙ্গে। এখন যেহেতু আর দোকানে যেতে পারি না, সেই কারণে আর কাজগুলোও করা হয় না। তবে মামি আসার পর থেকে মামি বাড়িতেই এই কাজগুলো করে, তো মামির সাথে সাথে আমিও সন্ধ্যাবেলায় একটু করে এই কাজগুলো করি। এই সময় পুচকা আমার আবারও ঘুমাচ্ছে, তো ওকে ঘরে শুইয়ে দিয়েছি। আর পিকলু ওর কাছে রয়েছে, মানে ওর দাদা রয়েছে ভাইয়ের কাছে। পিকলুও পড়তে বসেছে ঘরের মধ্যেই, আর আমি এদিকে কদমগুলো গেঁথে দিচ্ছি। এগুলো 2 দিন ধরে করা হচ্ছে। তো এখন থেকে প্রতিদিনই প্রায় ফাঁকা টাইমে এই কাজগুলোই করা হবে। শুধু শুধু বসে থেকে তো আর লাভ নেই, যেটুকু যা হয় 2 টাকা তো আর কেউ ফ্রিতে দিয়ে যায় না, তো সেই জায়গায় সেটা নিজে যদি আর্নিং করতে পারি তাহলে কেন করব না। আর যেহেতু নিজের বাড়ির কাজ, যেটুকু থাকবে আমাদেরই থাকবে, এই ভেবেই সঙ্গে কাজ করতে বসা। যাই হোক, চলো কাজ করতে করতে তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিই। আগের দিনের ভিডিওর মধ্যে তোমরা কয়েকজন কমেন্ট করেছিলে যে ওনারা তোমাদের কে হয়, ওনাদের সাথে তোমাদের সম্পর্ক কী, বা পিকলুর পিসি কীভাবে তোমার মামি হয়। তো এই ধরনের অনেক কমেন্ট তোমরা করেছিলে। তো সেক্ষেত্রে বলবো যে তোমরা যারা নতুন তারা হয়তো জানো না, তারা এই ধরনের কমেন্টগুলো করবে। তো যদিও এই প্রশ্নের উত্তর আমি এর আগেও অনেকবার দিয়েছি, আবারও দিচ্ছি। তোমরা আমার পুরনো ব্লগগুলো দেখবে, সেখান থেকে পেয়ে যাবে। তো তাছাড়াও আমি শর্টকাটে বলে দিই যে হ্যাঁ, এটা পিকলুর পিসি হয়, মানে পিকলুর বাবার নিজের দিদি হয়। আর আমার মামি কীভাবে হয় সেটা হচ্ছে, ও পিকলুর পিসেমশাই আমার মামা হয়, সেই থেকেই আমার মামি হয়। এবার কীভাবে এটা, সেটা তোমরা পুরনো ব্লগগুলো না দেখলে বুঝতে পারবে না। যদিও এই ভিডিওর মধ্যে আমি আর ডিটেলসে বলছি না, কারণ ওগুলো একদম শুরু থেকে না বললে না তোমরা বুঝতে পারবে না। আর একটা ভিডিওর মধ্যেই যদি বলি, ভিডিওটা তাহলে অনেকটা বড় হয়ে যাবে। তো তোমরা আমার পুরনো কয়েকটা ব্লগ দেখবে, সেখান থেকেই বুঝতে পারবে। বিশেষ করে আমার লাভ স্টোরি ব্লগগুলো যেগুলো আছে, সেগুলো দেখলেই তোমরা আশা করছি ডিটেলসে জানতে পারবে যে ব্যাপারটা কী। তো যাই হোক, চলো এখানে আর সবটা খুলে বললাম না, এখন কাজগুলো করি। এর মধ্যেই আবার দেখো ওর বড় মা চলে আসে। বড় মার কোলে বসে কি সুন্দর গল্প করছে, এখন টুকটুক করে দেখেও আছে। তো যাই হোক, চলো আমরা এদিকে কাজ করি আর ওর দুষ্টিমিগুলোও একটু উপভোগ করি। তার সাথে সাথে ভিডিওটাও এখানেই শেষ করছি। কেমন লাগলো সম্পূর্ণ ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে।